নমস্কার বন্ধুরা, বই চর্চার সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শারদীয় দেশে এবছরে প্রকাশিত উপন্যাসগুলির মধ্যে যে 3টি উপন্যাস আমার পড়া হয়েছে সেগুলি সম্পর্কেই আজকের পর্বে থাকছে বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং যদি এই চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে বই চর্চার সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। মাল্টিলেয়ার্ড ক্রাইম থ্রিলার বা বহুস্তরীয় রহস্যোপন্যাস পড়তে চাইলে এবছর শারদীয় দেশে আপনার জন্য থাকছে সুবর্ণ বসুর লেখা রহস্যোপন্যাস ধূম্রলোচন। ধূম্রলোচনের আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো লেখক সুবর্ণ বসুর লেখন শৈলীর কথা। এই গোটা উপন্যাস জুড়ে বিভিন্ন কাহিনী সূত্র ছড়িয়ে আছে, ডালপালা মেলে আছে এবং এর পাশাপাশি বয়ে চলেছে আরেকটি ঘটনা প্রবাহের স্রোত। প্রত্যেকটি কাহিনী সূত্রকে লেখক অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে গেছেন এবং কোথাও ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়নি। এবং এক্ষেত্রে সূত্রধরের কাজ করেছে রহস্যময় একটি চরিত্র, যেই চরিত্রটির সম্পর্কে বেশি কিছু বলবো না, কেননা চরিত্রটির সঙ্গে পাঠকের উপন্যাসটি পড়তে গিয়ে আলাপ হবে সেটি সমীচীন। ধূম্রলোচন উপন্যাসটির ক্ষেত্রে শেষ পর্যন্ত আমার আগ্রহ টিকিয়ে রেখেছিল সুবর্ণ বসুর গল্প বলার স্টাইল, তার লেখার ভঙ্গি, তার লেখায় সেন্স অফ হিউমারের যথোপযুক্ত ব্যবহার ইত্যাদি। এই কারণেই এই আঙ্গিকটি দিয়েই আমি ধূম্রলোচন উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া শুরু করলাম। প্লটের কথায় আসি। কলকাতা শহরে সিরিয়াল কিলিংয়ের শিকার হচ্ছেন সদ্য বিবাহিতা এবং স্বনির্ভর মহিলারা এবং মৃতদেহের পাশে একটি চিরকুট পাওয়া যাচ্ছে, যেটিতে লেখা থাকছে শ্রী শ্রী চণ্ডীর ধূম্রলোচন অসুর নিধনের অংশ থেকে উৎকলিত কয়েকটি লাইন। এবং গোটা উপন্যাস জুড়ে মোট 3 জন নারী এই সিরিয়াল কিলিংয়ের শিকার হন এবং নিহত হন। চতুর্থবার যখন এক মহিলা কিডন্যাপড হন তার পরিণতি সম্পর্কে উপন্যাসে সে অর্থে কোনো আলোকপাত করা হয় না। আমরা প্রথমেই দেখি পাঠকরা একদম প্রথম যেই অপরাধটি যখন সংঘটিত হয় প্রথমবার, তখনই একটি ইন্টেলিজেন্স সংস্থার মাথা ক্রিস্টোফার বিশ্বাস একজন শিল্পী এবং শখের গোয়েন্দা অনমিত্র সিংহকে এই গোটা এই ক্রাইমটি সলভ করার ক্ষেত্রে জড়িয়ে ফেলেন। অনমিত্র এই গোটা সিরিয়াল কিলিংয়ের কেসটি কি সলভ করতে পারবে এবং এই সিরিয়াল কিলিংয়ের সঙ্গে সঙ্গে পৌরাণিক অনুষঙ্গের কি যোগাযোগ রয়েছে এবং এই রহস্য ভেদ করতে গিয়ে তার নিজের জীবনকে কি নিষ্কণ্টক রাখতে পারবে অনমিত্র, তা জানতে গেলে পড়তে হবে ধূম্রলোচন উপন্যাসটি। ধূম্রলোচন উপন্যাসটিতে অসংখ্য চরিত্র রয়েছে। আলোচনার এই সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকটি চরিত্র নিয়ে কথা বলা সম্ভব নয়, কিন্তু যেই চরিত্রটি নিয়ে কথা না বললেই নয় সেটি হচ্ছে ঈশান মিত্র নামাঙ্কিত চরিত্রটি। ঈশান একটি পাবলিশিং হাউসে কাজ করেন, এছাড়াও তন্ত্রবিদ্যায় রয়েছে তার অনুশীলন এবং যৎসামান্য যেই অতিলৌকিক উপাদান রয়েছে ধূম্রলোচন উপন্যাসটিতে সেটি রয়েছে ঈশান মিত্র নামাঙ্কিত এই চরিত্রটিরই বদান্যে। এছাড়া যেই রহস্যময় চরিত্রটির উল্লেখ আমি করেছিলাম, আমি কেউ না, এই চরিত্রটির উল্লেখ যতবার এসেছে আমার ততবার হ্যারি পটার সিরিজের হি হু মাস্ট নট বি নেমড অর্থাৎ লর্ড ভলডেমর্টের কথা মনে পড়েছে। কেন মনে পড়েছে? যখন পাঠক পড়বেন উপন্যাসটি বুঝতে পারবেন। এছাড়া যার কথা বলতেই হয় সেটি হচ্ছে উপন্যাসের নায়ক অনমিত্র সিংহের কথা। অনমিত্র একজন শিল্পী, প্রেমিক হিসেবেও সে অত্যন্ত দায়িত্ববান
এবং সে একজন গোয়েন্দা। অনমিত্রকে নিয়ে সুবর্ণ বসুর লেখা অন্যান্য কোনো লেখা আমি পড়িনি। এর আগে সুবর্ণ বসুর লেখা জ্যোৎস্নাময় উপন্যাসটি আমি পড়েছি এবং সেটি আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস। যতদূর অনমিত্রকে এই উপন্যাস থেকে আমি চিনেছি তাতে মনে হয়েছে গোয়েন্দা হিসেবে সে অত্যন্ত নরম স্বভাবের। হয়তো এইভাবেই লেখক চরিত্রটিকে গড়ে তুলতে চেয়েছেন। উপন্যাসটি প্রথম থেকে আমার যতটা আগ্রহ বাড়িয়েছিল, যতটা টান লেগেছিল, আমি এক্সপেক্ট করেছিলাম যে ক্লাইম্যাক্সটিও ততটাই বেশি রোমাঞ্চকর হবে। ক্লাইম্যাক্সের অংশটি অবশ্যই কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত, কিন্তু পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে খুব তাড়াহুড়ো করে হয়ে গেল এবং কিছু চরিত্রের সঙ্গে কিছু চরিত্রের যোগাযোগের বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়নি। এছাড়াও অপরাধী যখন তার অটোক্রেটিক কথাবার্তা, অটোক্রেটিক মনোভাব, একনায়কতন্ত্রী মনোভাব পাঠকের সামনে উপস্থাপিত করছে, অনমিত্রর সামনে উপস্থাপিত করছে, তার বিপক্ষে পাঠক হিসেবে অনমিত্রের তরফ থেকে একটা জোরালো প্রতিবাদ আমি ভীষণভাবে প্রত্যাশা করেছিলাম। কেননা উপন্যাসের একটি অংশে অপরাধী যে সে তার নিজের চিন্তাভাবনা, নিজের একপেশে চিন্তাভাবনা অনমিত্রর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনমিত্র সেই অংশে নীরব থেকেছে। তার নীরবতা আমাকে কোথাও গিয়ে হতাশ করেছে। কেননা ধূম্রলোচন উপন্যাসের শেষের অংশে অপরাধীর কণ্ঠস্বর যতটা জোরালো, ততটা জোরালো একটা বিপরীত কণ্ঠস্বরকে আমি ভীষণভাবে মিস করেছি এই উপন্যাসে, এবং এইটি ধূম্রলোচন উপন্যাসের ক্ষেত্রে আমার একমাত্র অনুযোগের জায়গা। আদ্যন্ত প্রেমের উপন্যাস পড়তে চাইলে শারদীয় দেশে আপনার জন্য থাকছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা উপন্যাস বাউল সুতো। উপন্যাসটি প্রেক্ষাপট বলা যেতে পারে সিপাহী বিদ্রোহের কিছুকাল পরের কলকাতা, এবং একটি অন্য কলকাতা শহরকে আমরা দেখতে পাই যেই শহরটার সঙ্গে আজকের কলকাতা শহরের স্বাভাবিকভাবেই কোনো মিল নেই। এই উপন্যাসের নায়ক হীরালাল বাউল সুতোর মতোই বন্ধনহীনভাবে তার জীবন কাটাতে চায়, উড়ে উড়ে বেড়াতে চায়, ভেসে ভেসে বেড়াতে চায়, কোনো রকম আবেগে না জড়িয়ে, কোনো রকম বন্ধনে না জড়িয়ে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। বেনারস থেকে সে বাগবাজারে আসে এবং বাগবাজারের মুকুজ্জের বাড়িতে কাজে নিয়োজিত হয়। সেখানকারই একজন নায়িকা, মানে উপন্যাসের নায়িকা, সেই বাড়ির আশ্রিতা বসন্ত সেনা উপস্থিতি বা অস্তিত্ব হীরালালের পূর্বের সমস্ত রকম হিসেবকে গোলমাল করে দেয়। পাহাড় প্রমাণ বাধাকে অস্বীকার করে হীরালাল এবং বসন্ত সেনার দুটি বিপরীত মেরুর জীবন স্রোত কি এক খাতে প্রবাহিত হতে পারবে, সেটি জানতে পড়তে হবে সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস বাউল সুতো। যদিও উপন্যাসটির প্রেক্ষাপট 1870-71 ওই সময়টা, কিন্তু তবুও বলবো ঐতিহাসিক উপন্যাস হিসেবে না দেখে বাউল সুতোকে নিছক রোম্যান্টিক বা প্রেমধর্মী উপন্যাস হিসেবে দেখাই শ্রেয়। কেননা কয়েকটি বর্ণনার মাধ্যমে আমরা সেই সময়কার কলকাতার একটা আভাস পাই বটে, কিন্তু চরিত্র চিত্রণে তৎকালীন সময়ের ততটা আভাস আমরা পাই না। বিশেষ করে যদি আমি বলি বসন্ত সেনা বা উপন্যাসটির নায়িকার কথা, কেননা উপন্যাসটির এমন একটা সময়ের কথা বলে যে সময় সমাজে নারীদের অধিকার সে অর্থে ছিল না, তাদের নিজস্ব কোনো কণ্ঠস্বর ছিল না, মতামত ছিল না। তেমন সময় বসন্ত সেনা নিজের লেখাপড়া বাড়িতে শেষ করেছে, সে জন কিটসের কবিতা ফ্লুয়েন্টলি বলতে পারে, বাংলা সাহিত্যের প্রতি রয়েছে তার গভীর অনুরাগ, এবং সবথেকে বড় কথা ওই সময় দাঁড়িয়েও সে তার প্রেমাস্পদকে নিজের মনের কথা বলতে দ্বিধাবোধ করে না।
বা নিজের ভালোবাসা প্রকাশে তার কোনো দ্বিধা নেই, সংশয় নেই। তাহলে বলাই যায় যে সেই সময়ের প্রেক্ষাপটে লিখলেও বসন্ত সেনার চরিত্র চিত্রণে স্মরণজিৎ চক্রবর্তী আধুনিকতার পরিচয় দিয়েছেন। সে তুলনায় নায়ক হীরালালকে উপন্যাসের শুরুতে অন্তত একটু নিষ্প্রভই লাগে, কিন্তু উপন্যাস যত এগোয় আমরা বুঝতে পারি যে হীরালালের বসন্ত সেনার প্রতি, তার ভালোবাসার প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং সেক্ষেত্রে কোনো রকম খাদ নেই, তার ভালোবাসায় কোনো রকম খাদ মেশানো নেই, সেটা নিখাদ। তখন পাঠক হিসেবে তার প্রতি একটা সহমর্মিতার বোধ জাগে নিঃসন্দেহে। এছাড়াও নজর কাড়ে হীরালালের বন্ধু সতু এবং তার স্ত্রী লীলার চরিত্রটি। বাউল সুতো উপন্যাসটিতে একটি সামাজিক বার্তা রয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গড়পড়তার 5টি প্রেমের উপন্যাসের মতো এই উপন্যাসেও রয়েছে দুষ্টু লোক বা ভিলেনের উপস্থিতি। সেই দুষ্টু লোকের মোকাবিলা কি আমাদের ভালো মানুষ গোছের নায়ক করতে পারবে, তা জানতে বাউল সুতো উপন্যাসটি পড়তে হবে। ব্যক্তিগতভাবে স্মরণজিৎ চক্রবর্তী আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম একজন। যদি আমার ভিডিও প্রথম থেকে ফলো করে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে আমি স্মরণজিৎ চক্রবর্তীর বেশ কটি বই নিয়ে আলোচনা করেছি। তার লেখায় বেশিরভাগ ক্ষেত্রে যে মিলনান্তক সমাপ্তি থাকে, একটা সারল্য থাকে, একটা ঝিম লাগা ভালো লাগার অনুভূতি থাকে, সেগুলো আমাকে তার লেখার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করে এবং এই সমস্ত উপকরণ রয়েছে বাউল সুতো উপন্যাসটিতেও। তাই অবশ্যই স্মরণজিৎ চক্রবর্তীর লেখার ভক্ত হলে, প্রেমের উপন্যাস পড়তে চাইলে বাউল সুতো আপনাকে নিরাশ করবে না। আমাদের জ্ঞান হবার প্রায় পর থেকেই আমরা নিজেদের নির্দিষ্ট একটি খোপে খাপ খাইয়ে নেবার জন্য উঠে পড়ে লাগি। এর মধ্যে হয়তো আমাদের মধ্যে থাকা কোনো এক সত্তা মনের কোণে লুকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ তার ইচ্ছেগুলোর কোনো পার্থিব মূল্য ছিল না বলে সেগুলো কোনো দিন প্রকাশ হবার সুযোগও পায়নি। এমতাবস্থায় যদি এই মনের কোণে লুকিয়ে থাকা সত্তা আসল মানুষটির দখল নিয়ে নেয়, তাহলে মানুষ কি করে? তাহলে কি তার কেজো জীবন ফুৎকারে এক লহমায় উড়ে যায়, নাকি তার জন্য অপেক্ষা করে নতুন কোনো চমক? সেটি জানতে গেলে পড়তে পারেন এবছর শারদীয় দেশে প্রকাশিত অভিনন্দন সরকারের উপন্যাস পথিকের ঘরবাড়ি। উপন্যাসের নায়ক আরোহণ বাগচির একটি ছোট ফার্ম রয়েছে এবং সে ভবিষ্যতে একজন বিজনেস টাইকুন হওয়ার স্বপ্ন দেখে। সে কাজ পাগল। মুশকিল হচ্ছে যখনই তার এই কাজ পাগল ভাব প্রবল হয়ে ওঠে, সে তার মধ্যে একটি অন্য সত্তার উপস্থিতি অনুভব করে। সেই সত্তাটি হলো পথিক। এই পথিককে আরোহণের অল্টার ইগো বলা যেতে পারে। পথিক এলে আরোহণ তার কাজ, তার ধোপ দুরস্ত ব্যক্তিত্ব সমস্তকে শিখিয়ে তুলে ঢিলেঢালা পোশাক পরে, পাঞ্জাবির পকেটে বাঁশি নিয়ে আদারে বাদারে বনে জঙ্গলে গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ায় এবং তার এই দ্বৈত সত্তার জন্য সে এবং তার প্রিয় বন্ধু ঋচিক যখন নাজেহাল, তারা বুঝে উঠতে পারছে না যে এই সমস্যা থেকে আরোহণের মুক্তি কিভাবে, সেই সময় আরোহণের জীবনে আসেন জ্যোৎস্নাময় মজুমদার নামে এক ভদ্রলোক। ইনি বিজনেস টাইকুন এবং ইনি এসছেন সুদূর ডালাস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তার লক্ষ্য মহানগরীর বুকে বয়স্কদের জন্য একটি সার্ভিস প্রোভাইডিং সেন্টার গড়ে তোলা এবং তার এই কর্মযজ্ঞে তিনি আরোহণকে পাশে চান। নতুন এই কাজের সূত্র আরোহণের জীবনে কি নতুন পথের দিশা আনবে এবং জ্যোৎস্নাময়ের এই উদ্যোগে কলকাতা শহরের বয়স্ক মানুষেরা কি আদৌ লাভবান হবেন?
সেটি জানতে গেলে পড়তে হবে অভিনন্দন সরকারের উপন্যাস পথিকের ঘরবাড়ি। পথিকের ঘরবাড়ি উপন্যাসটিতে মূল কাহিনী ছাড়াও আরও বেশ কিছু শাখা কাহিনী প্রবাহিত হয়েছে গোটা উপন্যাস জুড়ে, এবং সেই শাখা কাহিনীগুলির মধ্যেই একটিতে আমাদের সঙ্গে পরিচয় ঘটে মানিক দাসের। কায় ক্লেশে সংসার চালানো মানিক দাস মরিয়া হয়ে ওঠে যখন তার স্ত্রী চন্দনা দুরারোগ্য ব্যাধি দ্বারা আক্রান্ত হয়, এবং চূড়ান্ত অভাব সত্ত্বেও তার স্ত্রী চন্দনার প্রতি তার ভালোবাসা এবং তার সততা, এই গুণগুলির জন্য মানিক দাস চরিত্রটি স্বল্প পরিসরে হলেও পাঠকের মনে দাগ কাটে। এছাড়াও আমাদের সঙ্গে পরিচয় ঘটে হিমবন্তবাবুর। জীবনের অধিকাংশ সময় কাটিয়ে এসে হিমবন্তবাবু বুঝতে পারেন যে তিনি হাজার চেষ্টা করেও তার ছেলেদের চোখ থেকে লোভ সরাতে পারেননি। লেখক অসীম মমতায় এবং স্পর্শকাতরতার সঙ্গে হিমবন্ত এই চরিত্রটি এঁকেছেন। অত্যন্ত বাস্তবধর্মী একটি চরিত্র এবং পাঠকের মনে দাগ কাটে চরিত্রটি। উপন্যাসের এই অংশে যেই চরিত্রটির কথা বলতেই হয় সেটি হলো জ্যোৎস্নাময়ের মেয়ে ড্যাফোডিলের কথা। উপন্যাসের শেষের দিকে যখন আরোহণের এই দ্বৈত সত্তার বিষয়টি একটি ওপেন সিক্রেট হয়ে যায় এবং প্রায় প্রত্যেকে তার এই বিষয়টিকে সমস্যার চোখে দেখতে শুরু করে, একমাত্র ড্যাফোডিলই আরোহণের মধ্যে পথিকের অস্তিত্ব সম্পর্কে ভিন্ন মত পোষণ করে। এ সম্পর্কে আরও জানতে উপন্যাসটি পড়তে হবে। পথিকের ঘরবাড়ি উপন্যাসটি একটি মানবিক উপন্যাস, মানবিক সম্পর্কের কথা বলে উপন্যাসটি। এই উপন্যাসে মানুষের অবদমিত ইচ্ছের হঠাৎ স্ফুরণ, প্রচণ্ড অভাবের মধ্যেও মানুষের মনের সুকুমার দিকটির অস্তিত্ব এবং মানুষের নিঃসঙ্গতা, এই দিকগুলি লেখক ভীষণ নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এবং কিছু লাইন রয়েছে উপন্যাসটিতে যেটিতে লেখক অর্থাৎ অভিনন্দন সরকারের গভীর জীবন দর্শন প্রকাশ পায়। সেই কারণেই এখনও পর্যন্ত শারদীয় দেশে আমি যে কটি উপন্যাস পড়েছি, পথিকের ঘরবাড়ি ব্যক্তিগতভাবে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। পুজো বার্ষিকীগুলির মধ্যে শারদীয় দেশ, আনন্দমেলা এবং আনন্দবাজার পত্রিকা আপাতত পড়ছি, এবং সবগুলো একসঙ্গে পড়া সম্ভব নয়, এবং পড়লেও আলোচনায় একটি ভিডিওতে বলা সম্ভব নয়। তাই যেভাবে পড়ছি সেভাবে 2টো করে বা 3টে করে উপন্যাস আমি আমার মতো করে বলার চেষ্টা করব। তো সেই পাঠ প্রতিক্রিয়াগুলো শোনার জন্য এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওয়ে, ততদিন ভালো থাকবেন।